আর এখন থেকে দেখবে অনেকের মধ্যে এরকম একটা চিন্তা ভাবনা ঘুরছে যে এই ফুড এসআই এক্সামটা থাক, যখন ক্লার্কশিপটা আসবে তখন ক্লার্কশিপটা আমি ঠিকঠাক মতো দেবো। এইরকম ভাবে এক্সামটাকে তুমি যদি ছেড়ে দাও, তুমি দেখবে ক্লার্কশিপ এক্সামে গিয়ে তোমার সেম অবস্থা হয়েছে। এই 4টে স্টেপ তোমরা যদি ঠিকঠাক মতো করতে পারো, তোমরা সিলেকশনের দিকে অনেকটা এগিয়ে যাবে। অ্যাপ্রক্স 13 লাখ ফর্ম ফিল আপ হয়েছে ফুড এসআই এক্সামে, আর খুব অল্প সংখ্যক সিট থাকার কারণে মাত্র 400 সামথিং সিট রয়েছে, যার কারণে বেশিরভাগ ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করলেও কিন্তু তারা ঠিকঠাক মতো সিরিয়াসলি নেয়নি এই এক্সামটাকে। আর এখানেই হচ্ছে তাদের সব থেকে বড় ভুল, কারণ বেশিরভাগ স্টুডেন্ট যারা ফুড এসআইয়ের ফর্ম ফিল আপ করেছো তারা ম্যাক্সিমামই আবার ক্লার্কশিপেরও ফর্ম ফিল আপ করেছো। আর আশা করা যাচ্ছে সেখানে একটা ভালো ভ্যাকেন্সি থাকবে, অ্যাপ্রক্স 5000 থেকে 6000 মতো একটা ভ্যাকেন্সি থাকতে পারে সেক্ষেত্রে। তো আগে নিজেকে কোশ্চেন করে দেখো, তুমি ফাইনাল সিলেকশন নেওয়ার জন্য এই 5 থেকে 6000 স্টুডেন্টের মধ্যে আসতে পারছো কিনা। আর ফুড এসআইতে এত অল্প ভ্যাকেন্সি থাকা সত্ত্বেও সেখানে তারা যদি প্রিলি পাস করানো হয়, মিনিমাম যদি 10 গুণকেও পাস করায়, তাহলে সেখানে মোটামুটি তোমরা দেখতে পাবে যে 5000 স্টুডেন্টকে তারা প্রায় পাস করাচ্ছে। তো এই 5000 জনের মধ্যে তুমি আসতে পারছো কিনা সেটা আগে দেখো। সো কত ফর্ম ফিল আপ হয়েছে, কম্পিটিশন কতটা হবে না হবে, ওইসব জিনিস এখন থেকেই মাথা থেকে সরিয়ে দিয়ে 5000 জনের মধ্যে আসতে পারছো কিনা সেই জিনিসটা নিয়ে তোমার এখন ভাবা উচিত। আর ফুড এসআই এক্সাম হতে যে অল্প কয়েকদিন সময় রয়ে গেছে, এই অল্প সময়ের মধ্যে তোমরা কিভাবে নিজেকে প্রিপেয়ার করবে, কোন কোন ভুলগুলো ম্যাক্সিমাম স্টুডেন্ট এই মুহূর্তে করে ফেলে, কি কি তোমাদের করণীয়, কি কি তোমাদের করা এই মুহূর্তে উচিত নয় এখন। তো আজকের ভিডিওতে আমি সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করব। এছাড়া এক্সাম কবে হতে পারে না হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। নমস্কার, আমি রিবন, ওয়েলকাম টু বিদ্যাকোষ। আর ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলে নিই, যারা এই বিদ্যাকোষ চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছে তারা ডেফিনেটলি বেল নোটিফিকেশনে গিয়ে অল নোটিফিকেশন করে রেখে দাও, কারণ আমি প্রতিদিন 5টা 6টা করে প্রচুর পরিমাণে ভিডিও ছাড়ি না যে তোমাদের ডিস্টার্ব ফিল হবে। খুব অল্প লিমিটেড গাইডেন্স এবং স্ট্র্যাটেজি রিলেটেড যে সমস্ত ভিডিওগুলো হয় আমি ম্যাক্সিমাম সেই ভিডিওগুলো দিয়ে থাকি, এবং মাঝে মাঝে কিছু ক্লাসও আমি নিয়ে থাকি। তো জেনারেলি তোমাদের কাজের ভিডিওগুলোই আমি এই চ্যানেলে প্রোভাইড করে থাকি, সেই জন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের যেন মিস না হয়ে যায়, সেই জন্য আমি অল নোটিফিকেশনটা অন করে রাখতে বলছি। তো চলো মেন টপিকে আসা যাক। তো এই মুহূর্তে ফুড এসআইটা ক্র্যাক করার জন্য আমাদের কি কি করণীয় দেখো। ফার্স্ট অফ অল, যে যা সিলেবাস করে রেখেছো তারা ততটা নিজের মতো সিলেবাস করে যাও। ইনফ্যাক্ট কারো যদি সিলেবাস পুরোপুরি কমপ্লিট নাও হয়ে থাকে কোনো ব্যাপার নেই, তোমরা তোমাদের সিলেবাসটা আস্তে আস্তে চলো, বাট ম্যাক্সিমাম আমাদের এখানে জোর দিতে হবে যে তোমরা পুরনো অলরেডি যা সিলেবাস করে রেখেছো সেই সিলেবাসটা তোমরা কতটা রিভিশন করেছো, সেই রিভিশনটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং শুধুমাত্র রিভিশন করে কিন্তু পুরোপুরি কাজ হবে না। প্রত্যেকেই বলে হয়তো সিলেবাস করো এবং রিভিশন করো, বাট এই দুটো দিয়ে কিন্তু আলটিমেটলি সিলেকশন হয় না। তোমাদের সিলেবাস করতে হবে, রিভিশনও করতে হবে, এর সঙ্গে তোমাদের প্রচুর পরিমাণে মক টেস্ট দিতে হবে এবং প্রচুর পরিমাণে তোমাদের প্র্যাকটিস করতে হবে, তবে কি তোমাদের আলটিমেটলি সিলেকশনটা পাওয়া যাবে। তো আমি মক টেস্ট দিতে কেন বলছি, প্র্যাকটিস তো তুমি নর্মাল করতেই পারো, তার জন্য আবার এক্সট্রা করে মক টেস্ট দেওয়ার কি রিজন। দেখো, মক টেস্ট যখন তুমি দিতে যাবে তখন তুমি বুঝতে পারবে তোমার ভুলগুলো কোথায় হচ্ছে, তুমি কোন জায়গায় ভুল করছো। সামহাও অনেকে দেখবে এক্সাম হলে গিয়ে প্যানিক করে যায়, বাট কেউ যদি বাড়িতে সিরিয়াসলি এক্সাম হলের মতো করে বাড়িতে মেনটেন করে যদি ঠিকঠাক মতো এক্সাম দেয়, তাহলে সে দেখবে এক্সাম হলে গিয়ে কিন্তু আর প্যানিক করবে না, বাড়িতেই কিন্তু তার সেই ফিয়ারটা কেটে যাবে। তো এই জন্য আমি এখন থেকে বলছি, ভালো মতো এখনই বাড়িতে মক টেস্ট দাও, ঠিকঠাক মতো সিরিয়াসলি মক টেস্ট দিতে থাকো, এবং এক্সাম হলে যে হারে তুমি মকটাকে অ্যাটেম্প্ট করতে বাড়িতেও সেই টাইমে সেই রকমভাবে মকটাকে অ্যাটেম্প্ট করো, যতটা হচ্ছে যেমন হচ্ছে তেমন দাও, এবং এটার পরে ঠিকঠাক মতো সেটাকে অ্যানালাইসিস করো। দেখো মক টেস্টের অ্যানালাইসিসটা ভীষণই জরুরি এই কারণেই, কারণ তুমি যখন কোনো একটা মক টেস্ট দিচ্ছ তুমি সঙ্গে সঙ্গে বুঝতে পারছো যে কোনো একটা টাইপের কোয়েশ্চেন, সামহাও আমি ম্যাথের কথাই বলছি, জেনারেলি আমাদের এখানে দুটো সাবজেক্ট রয়েছে, একটা জিকে এবং একটা ম্যাথ। জিকের ক্ষেত্রে বিশাল কিছু অ্যানালাইসিসের দরকার পড়ে না, বাট ম্যাথের ক্ষেত্রে অ্যানালাইসিসের দরকার পড়ে, কারণ সেম টাইপের কোয়েশ্চেন তোমরা বারবার ভুল করে আসো। আর জিকের ক্ষেত্রে কি হয়, তুমি কোনো কোয়েশ্চেন জানলে সেটাকে তুমি অ্যান্সার করে আসতে পারো, সামহাও তোমার সেটা কনফিউজড হতে পারো, বাট তুমি যখন সেই কোয়েশ্চেনটা আরও একবার দেখে নাও তোমার এটা অটোমেটিকই মনে পড়ে যায়, হ্যাঁ তোমার অ্যান্সারটা এটা ছিল। তো জিকের ক্ষেত্রে রিভিশনটা বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় এবং এমসিকিউ প্র্যাকটিসটা বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়, বাট ম্যাথের ক্ষেত্রে তোমার মক টেস্টটা প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্ট হয়ে যায়। সিলেবাস প্যাটার্ন ওয়াইজ শেষ করতে হবে, এবং যে সিলেবাসটা তুমি পুরোপুরি করেছো সেই সিলেবাসটাকে পুরোপুরি 5 থেকে 6 বার তোমাদের প্র্যাকটিস করতে হবে, প্লাস তোমাদেরকে মক টেস্ট দিতে হবে। এবং মক টেস্ট দিতে গিয়ে তুমি দেখতে পাবে যে যেই জিনিসটা তোমার অলরেডি একবার পড়ে এসছো, তুমি সেটাকে হয়তো 2-3 বার রিভিশনও করে এসছো, সেই জিনিসটা তোমার হয়তো মকে গিয়ে ভুল হবে, এবং এটা হওয়া ভীষণই স্বাভাবিক, অনেকেরই হয়ে থাকে। সেই জিনিসটা যখন তোমার মকে ভুল হচ্ছে, সেই জিনিসটা তুমি একটা খাতাতে বা কোনো একটা জায়গাতে নোট করো, নোট করে নিয়ে সেই জিনিসটাকে তুমি সঙ্গে সঙ্গে মানে যেদিনকে মক টেস্ট দিয়েছো সেদিনকে তুমি সেটাকে অ্যানালাইসিস করো, বা খুব বেশি হলে সেটা তার পরের দিন হতে পারে। তুমি সেটাকে অ্যানালাইসিস করো, অ্যানালাইসিস করে সেই জিনিসটাকে, যেই টাইপের কোশ্চেনটা ভুল হলো সেই টাইপের কোশ্চেনটাকে পুরোপুরি অ্যানালাইসিস করে বসে বসে কী জিনিস তুমি সেখানে ভুল ভেবেছিলে, কোন জায়গায় তুমি ভুল করেছো, আর ওই ধরনের ওই টাইপের আর কী কী কোশ্চেন হতে পারে প্রত্যেকটা জিনিস দেখবে তোমার হয়তো খাতাতে নোট করা আছে। কোনো তুমি যদি ঠিকঠাক জায়গা থেকে পড়ে থাকো ডেফিনেটলি সেখানে দেখবে তোমার খাতাতে নোট করা আছে পরপর বেশ কিছু কোশ্চেন ওই সেম টাইপের। তো সেই সমস্ত কটা কোশ্চেন যা যা আছে সব কটাকে তুমি আরেকবার ভালো মতো প্র্যাকটিস করে নাও। এরকম দেখবে ম্যাথ থেকে তোমার হয়তো 3-4টে কোশ্চেন এরকম থাকতেই পারে, অনেকের ক্ষেত্রে হয়তো 10টা-12টা থাকতে পারে, যতগুলো হচ্ছে ততগুলো তোমরা এরকমভাবে প্র্যাকটিস করো। আর কারোর যদি এখানে সিলেবাস কমপ্লিট না হয়ে থাকে তাহলে দেখবে সে কিন্তু প্রত্যেকটা মকে প্রচুর পরিমাণে কোশ্চেনে কিন্তু আটকে যাচ্ছে। তো সিলেবাস কমপ্লিট না থাকলে এই প্রবলেমটা হওয়া ভীষণই স্বাভাবিক, বাট যার সিলেবাস কমপ্লিট রয়েছে তাকে এইরকমভাবে
রকমভাবে এগিয়ে যাওয়া উচিত। আর যা সিলেবাস কমপ্লিট নেই, যতটা কমপ্লিট আছে তার মধ্যে থেকে তুমি দেখে নাও যে তোমার কোন জায়গায় ভুল হচ্ছে বা কোন জায়গায় ভুল হচ্ছে না। ওকে, এটা হচ্ছে একটা তুমি খাতা মেনটেন করলে মকে কি ভুল হলো না হলো। এরপরে নেক্সট দিন তুমি যখন আবার মক দিতে বসবে তার আগে তোমার যতগুলো কোশ্চেন তুমি অলরেডি আগে ভুল করেছিলে আগের মকে, সেই খাতাটা খোলো, সেই খাতাটা খুলে তুমি প্রত্যেকটা কোশ্চেনকে আরও একবার দেখে নাও, পুরোপুরি একবার গো থ্রু হয়ে যাও যে কোন মকে তুমি কোন জায়গায় কী কী ভুল করেছিলে সেটা একবার দেখে নাও। খুব বেশিক্ষণ টাইম লাগবে না, এখানে 10 থেকে 20 মিনিটের মধ্যে, কি খুব বেশি হলে তো আধ ঘন্টার মধ্যে তোমার ম্যাক্সিমাম জিনিসগুলো কিন্তু সব কিছু দেখা হয়ে যাবে। তারপরে তুমি তখন মক দিতে বসো, যেন তোমার সেম টাইপের কোশ্চেন এলে পরের দিন যেন তুমি সেই কোশ্চেনগুলোকে আর ভুল না করে আসো। হতে পারে পরের দিনও তোমার সেম টাইপের কোশ্চেন ভুল হচ্ছে, হোক, এটাও স্বাভাবিক ব্যাপার যে হ্যাঁ হতে পারে আরও একবার, তুমি হয়তো এর পরের দিনও আবার সেম কোশ্চেন ভুল করতে পারো। বাট এই যে দুটো দিন আরও পরপর ভুল হয়ে গেল, এই ভুলগুলো যেন তোমরা আবার সেমভাবে ঠিকঠাক মতো অ্যানালাইসিস করে পড়ো। যখন দেখবে একটা কোশ্চেন বা একই টাইপের কোশ্চেন 2 থেকে 3 বার ভুল অলরেডি তোমার বাড়িতে মকে হয়ে গেল, তারপরের দিন থেকে তুমি দেখবে সেই কোশ্চেনটা তোমার যদি মকে আবার আসে, তুমি আর তখন সেটা গিয়ে ভুল করবে না। ইনফ্যাক্ট এক্সাম হলে গিয়েও তুমি সেই কোশ্চেনটা আর ভুল করবে না। আর ম্যাক্সিমাম স্টুডেন্ট এখন কি করবে যে মক দেবে না, আর মক দিলেও বেশিরভাগ স্টুডেন্ট দেখবে যে এই মকের অ্যানালাইসিসটা করবে না। সে হয়তো মকটা দিল, মকটা দেওয়ার পরে কোশ্চেনগুলো দেখলো তার কী কী ভুল হয়েছে না হয়েছে, ব্যাস এর থেকে বেশি কিন্তু সে আর কিচ্ছু করবে না। আর এইখানেই হচ্ছে সব থেকে বড় ভুল। তুমি শুধুমাত্র এখানে কি হয়ে গেল, তোমার জাস্ট প্র্যাকটিসের মতো একটা ব্যাপার হয়ে গেল, বাট তুমি সেটাকে অ্যানালাইসিস করলে না তুমি কোন জায়গায় ভুল করছো। সেম টাইপের কোশ্চেন যখন আবার পরে আসবে, আবার তুমি ভুল করে ফেলবে যদি তুমি ঠিকঠাক মতো অ্যানালাইসিস না করে থাকো, যেভাবে আমি বলে দিলাম সেভাবে। আমি আগেও বলেছি, আবারও বলছি, চাকরি পেতে দম লাগে। নর্মালি কিন্তু এইভাবে জাস্ট র্যান্ডাম পড়ে নিয়ে চাকরি পাওয়া যায় না। তো চাকরি পেতে হলে এই ধরনের এফোর্টগুলো কিন্তু দিতেই হবে, এগুলো মিনিমাম রিকোয়ারমেন্ট। যাদের সিলেবাস শেষ হয়নি তারা যতটা সিলেবাস শেষ করেছো, হয়তো 50% বা 60% সিলেবাস শেষ হয়েছে তোমাদের এই মুহূর্তে, তো ততটা সিলেবাসকে তোমরা ঠিকঠাক মতো রিভিশন করো, এখন থেকেই মক দিতে থাকো, এবং মকে যেরকমভাবে ভুল হচ্ছে সিলেবাস ওয়াইজ সেরকমভাবে তোমরা সেই জিনিসগুলো ঠিকঠাক করতে থাকো। আর বাকি যে 40% সিলেবাস পড়ে রয়েছে সেটা তোমরা আস্তে আস্তে এগো, সেটাকে তোমরা আস্তে আস্তে প্রপার ভালো মতো শেষ করো। এই ক্ষেত্রে তোমাদের অল্প টাইম রয়েছে বলে তাড়াতাড়ি কিন্তু সিলেবাস শেষ করো, কোনো রকমভাবে কোনো মানে নেই। কারণ তুমি তাড়াতাড়ি সিলেবাস করতে গেলে এরপরে যখন ক্লার্কশিপ এক্সাম আসবে তখন গিয়ে দেখবে যে তোমাদের ওইখানেও কিন্তু তোমাদের পুরোপুরি সিলেবাস শেষ থাকছে না, সিলেবাস শেষ করে তোমাদের সিলেবাস শেষ হবে না তখন। ওই জন্য বলছি আগে সিলেবাসটাকে প্রপার শেষ করো, তারপরে তখন তোমাদের যেটা যতটা পারছো টার্গেট নিয়ে এক্সাম দিতে যাও, কোনো অসুবিধা নেই এতে। মেন কথা হচ্ছে সিলেবাসটাকে পুরোপুরি শেষ করা, সেটাকে রিভিশন করা, কন্টিনিউ প্র্যাকটিস করা এবং মক দেওয়া। এই 4টে স্টেপ তোমরা যদি ঠিকঠাক মতো করতে পারো, তোমরা সিলেকশনের দিকে অনেকটা এগিয়ে যাবে। আর এখন থেকে দেখবে অনেকের মধ্যে এরকম একটা চিন্তাভাবনা ঘুরছে যে এই ফুড এসআই এক্সামটা থাক, যখন ক্লার্কশিপটা আসবে তখন ক্লার্কশিপটা আমি ঠিকঠাক মতো দেবো। এই চিন্তাভাবনা কিন্তু অনেকের মধ্যে এই মুহূর্তে চলছে, কারণ তাদের সিলেবাসে ঠিকঠাক মতো এখনো অবধি কভার করা হয়নি। তারা হয়তো মক দিচ্ছে, মকে খুব একটা নাম্বার পাচ্ছে না, তারপর থেকে তারা অটোমেটিকলি ডিমোটিভেটেড ফিল করছে, এবং ডিমোটিভেটেড হওয়ার কারণে তাদের মাথাতে এই ধরনের চিন্তাভাবনা ঘুরছে। বাট দেখো এটা কিন্তু অ্যাকচুয়ালি রিয়ালিটি না। দেখো এইরকমভাবে এক্সামটাকে তুমি যদি ছেড়ে দাও, তুমি দেখবে ক্লার্কশিপ এক্সামে গিয়ে তোমার সেম অবস্থা হয়েছে। আরও একটা ভুল বেশিরভাগ স্টুডেন্ট এই মুহূর্তে করে থাকে, তারা কি করে শুধুমাত্র সিলেবাসটাকে কমপ্লিট করে, রিভিশনও করে না। তাদের মধ্যে একটা তাড়াতাড়ি যে একটা সিলেবাসটা শেষ করবো সেই জিনিসটা চলতে থাকে, বাট এই জিনিসটা চললে কিন্তু হবে না। তাদেরকে সিলেবাসটা একটা মিনিমাম স্পিডে শেষ করতে হবে, বাট এর সঙ্গে তাদেরকে রিভিশনটা কিন্তু খুব বিশাল হারে করতে হবে। ঠিকঠাক মতো যদি রিভিশন না হয় তাহলে পুরোপুরি সিলেবাস শেষ করে গিয়ে দেখবে যে কি পুরোপুরি শুধু হয়তো সিলেবাসটাই শেষ হয়েছে, আলটিমেটলি রিভিশনটা ঠিকঠাক মতো না হওয়ার কারণে তোমাদের কোনো এক্সামই ক্র্যাক হচ্ছে না। ঠিক আছে, সিলেবাসটাকে তোমরা শেষ করো, বাট একটা মিনিমাম স্পিডে তোমরা সিলেবাসটাকে নিয়ে চলো, এর সঙ্গে তোমরা প্র্যাকটিসটা করতে থাকো, রিভিশনটা করতে থাকো, মকও দিতে থাকো। তাহলে তোমরা বুঝতে পারবে সিলেবাসটা তোমাদের শেষ হওয়ার সাথে সাথে তোমাদের প্রিপারেশনটা মোটামুটি কমপ্লিট হতে চলেছে। যারা সিরিয়াসলি পড়াশোনা করছো তারা ডেফিনেটলি বুঝতে পারছো তোমাদের মাথাতে এখন এই ধরনের চিন্তাভাবনাগুলোই ঘোরে। তো এই ছিল বেসিক কিছু ভুল যেগুলো ম্যাক্সিমাম স্টুডেন্ট এই মুহূর্তে করে থাকবে। এর সাথে আরও কী করতে হবে এই এক্সামটা ক্র্যাক করতে হলে আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, এক সিলেবাস তোমাদের যতটা হয়েছে সেটাকে ঠিকঠাক মতো করো, এবং যা বাকি রয়েছে সেটাকে তোমরা আস্তে আস্তে নিয়ে চলো। এর সঙ্গে 2 নাম্বার, রিভিশনটা তোমাদের যে হারে চলছে ঠিকঠাক মতো তোমরা রিভিশনটা করতে থাকো। রিভিশন না করতে থাকলে কিন্তু মুশকিল হয়ে যাবে। সঙ্গে জিকের জন্য প্রচুর পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করো, যদি সেটা প্রিভিয়াস ইয়ার হয় ভীষণই ভালো, এবং এছাড়া আদার্স অন্যান্য কোনো এক্সামের প্রিভিয়াস ইয়ার হলেও কোনো অসুবিধা নেই সেটাতে। 3 নাম্বার হচ্ছে রেগুলার একটা করে মক দাও, এবং সেদিনই সেটাকে অ্যানালাইসিস করো। যদি তোমাদের টাইমের খুব বিশাল অসুবিধে হয়ে থাকে তাহলে একদিন মক দাও, পরের দিন সেটাকে প্রপার অ্যানালাইসিস করো। দেখো, অ্যানালাইসিসটা প্রপার করতে হবে, হতে পারে সেখানে তোমার 1 ঘন্টা 2 ঘন্টা এমনকি 3 ঘন্টা থেকে 4 ঘন্টাও লাগতে পারে প্রপার অ্যানালাইসিস করতে, কারণ তোমার যদি প্রবলেম বেশি থাকে তোমার টাইম বেশি লাগবে। আর যার প্রবলেম কম থাকছে তার হয়তো 1 থেকে 1.5 ঘন্টা, খুব বেশি হলে 2 ঘন্টাতে হয়তো পুরোপুরি ঠিকঠাক মতো অ্যানালাইসিস হয়ে যাবে। বেশিরভাগ স্টুডেন্টেরই দেখা যায় 2 ঘন্টার মধ্যে যে সমস্ত কোশ্চেনগুলো তারা ভুল করছে সেইগুলোকে ঠিকঠাক মতো অ্যানালাইসিস করে সেগুলোকে সাজিয়ে গুছিয়ে আবার প্র্যাকটিসও করে নেওয়া যায় এই 2 ঘন্টার মধ্যে। তো 2 ঘন্টা তোমাদের মিনিমাম হয়তো অ্যানালাইসিস করার জন্য যাবে। তো পারলে প্রতিদিন একটা করে মক দাও, প্রতিদিন অ্যানালাইসিস করো। আর যদি খুব অসুবিধা হয় তাহলে তোমরা একদিন মক দাও, পরের দিন তোমরা অ্যানালাইসিস করো। এরকমভাবে নিয়ে চলো যেন তোমাদের পুরোপুরি প্র্যাকটিসের মধ্যে তোমরা থাকতে পারো। যখন তোমার কাছে ফ্রি টাইম রয়েছে 5 মিনিট 10 মিনিট যেটুকু টাইম রয়েছে ওই টাইমে তুমি জিকে এমসিকিউ
গুলো জিকের এমসিকিউ গুলো দিতে থাকো। যে কোনো একটা অনলাইন অ্যাপ খুলে নাও, সেগুলো থেকে ডেইলি কুইজ যা যা থাকে সেখান থেকে জিকের যা যা কোশ্চেন পাচ্ছ পুরোপুরি দিতে থাকো। কারণ এই ছোটো ছোটো 5-10 মিনিট টাইমগুলোকে তোমাদের ইউজ করতে হবে। এই ছোটো ছোটো টাইমগুলোকে যখনই তুমি ইউটিলাইজ করতে লাগবে তখনই তুমি দেখতে পাবে যে তোমার নাম্বারটা আস্তে আস্তে বাড়তে লেগেছে। এবার আসি তোমাদের হাতে এই মুহূর্তে এখন আর কতদিন টাইম রয়েছে। দেখো মোটামুটি আশা করা যাচ্ছে যে কি তোমাদের হাতে অ্যাটলিস্ট এখনো 1 মাস রয়েছে। দেখো 1 মাস রয়েছে আমি এই কারণেই বলছি, কারণ এখনো অবধি তোমাদের যেটুকুটা ডেট জানা গেছে যে সেটা হচ্ছে 14 তারিখ, জানুয়ারি মাসের 14 তারিখে তোমাদের হয়তো এক্সামটা হতে পারে। তোমরা হয়তো এর থেকে বেশি টাইম পেতে পারো, বাট যতক্ষণ না পর্যন্ত আমি বলি বা অথবা যেই বলুক যে কোনো রকমভাবে কোনো অফিসিয়াল সোর্স থেকে তোমরা যতক্ষণ না জানতে পারছো, মানে অফিসিয়াল নোটিশ অথবা অফিসিয়াল সোর্স থেকে তোমরা যদি না জানতে পারছো ততক্ষণ পর্যন্ত তোমরা কোনো রকম কোনো ডেটে বিশ্বাস করো না। নিজের সিলেবাসটাকে ঠিকঠাক মতো কভার করো, ঠিকঠাক মতো নিজের পড়াশোনাটা চালিয়ে যাও। বাট 14 তারিখে যে এক্সামটা হবে তার কিন্তু কোনো রকম কোনো অফিসিয়াল নোটিশ নেই। তো যতদিন না পর্যন্ত অফিসিয়াল নোটিশ আসছে ততদিন পর্যন্ত তোমরা নিজের মতো প্রিপারেশনটাকে ফুল দমে চালিয়ে যাও। কোনো রকম এক্সাম টাইমের প্রেশার এই মুহূর্তে নেবে না। হতে পারে তোমাদের 1 মাস পরে এক্সাম হচ্ছে, ঠিক আছে হোক, কোনো অসুবিধা নেই, তোমরা তোমাদের মতো প্রিপারেশনটা চালিয়ে যাও। আর আমি যেভাবে বললাম সিলেবাস শেষ করার সাথে সাথে তোমাদের রিভিশন করা, তাহলে তোমাদের অটোমেটিক দেখবে যে তোমরা রেডি হতে হতে এগোচ্ছ, মানে সিলেবাসও শেষ হচ্ছে, তোমরা রেডি হতে হতে এগোচ্ছ। আমি যেভাবে বললাম সেভাবে তোমরা যদি ঠিকঠাক মতো পড়াশোনা করতে পারো তাহলে তোমরা দেখবে যে তোমাদের এক্সামের 10 থেকে 15 দিন আগে তোমরা যদি জানতে পারো তোমাদের এক্সাম হতে চলেছে, তখনও তোমরা ঠিকঠাক মতো যথেষ্ট টাইম পাবে এই 10 থেকে 15 দিনের মধ্যে যে তোমাদের পুরো কন্টেন্টটাকে রিভিশন করে নেওয়ার। তোমাদের নেক্সট ভিডিও হচ্ছে ক্লার্কশিপ এক্সামে ম্যাথ কীরকমভাবে করবে, কীরকমভাবে ম্যাথ করতে হয়, এক্সাম অ্যাপ্রোচটা কেমন হবে না হবে, আমাদের অপশন মেথডগুলোই বা কীরকমভাবে হয়, কীভাবে আমরা শুধুমাত্র অপশনগুলোকে ইউজ করে কোশ্চেন সলভ না করে আমরা কী করে অ্যান্সার করতে পারবো, সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আমি পরের দিন আলোচনা করব। আর তোমাদের গ্রোথের সাথে চ্যানেলের গ্রোথটা ভীষণ ইম্পর্টেন্ট। সো বন্ধুদের সাথে চ্যানেলটাকে শেয়ার করো, যেন একটা ঠিকঠাক পরিমাণ সাবস্ক্রাইবার হয়ে গেলে আমি তোমাদের জন্য বেটার কিছু প্ল্যান করতে পারি, এবং তার জন্য যদি আমায় কোনো রকমভাবে রিস্ক নিয়ে কোনো কাজ করতে হয় সেই কাজটা যেন আমি করতে পারি। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, ভিডিওটা ভালো লাগলে ডেফিনেটলি একটা লাইক করো। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।